জ্বরের ঔষধের কথা আসলে যে নামটা প্রথমেই মাথায় আসে তা হচ্ছে নাপা। 1976 সালে ব্যবসা শুরু করা বেক্সিমকো ফার্মার সিগনেচার ব্র্যান্ডগুলোর মধ্যে নাপা, নিওফ্লোক্সিন, অ্যাজমাসল, রেমো, টোফেন, ভলিজেল অন্যতম। বর্তমানে কোম্পানিটির বাৎসরিক রেভিনিউ প্রায় 4,000 কোটি টাকা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাকে স্বাগত জানাচ্ছি নলেজ টাচের আজকের ভিডিওতে। এই চ্যানেলে ইনভেস্টমেন্ট এবং ট্রেডিং বিষয়ক বিভিন্ন লার্নিং ম্যাটেরিয়ালস আছে। তথ্যবহুল এসব ভিডিও আপনার বিনিয়োগ শিক্ষাকে আরও বেশি সমৃদ্ধ করবে বলে আমি বিশ্বাস করি। আজকের আলোচনায় আমরা কাভার করব বেক্সিমকো ফার্মার ইকুইটি ভ্যালুয়েশন, ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস। কোম্পানি ওভারভিউ। কোম্পানিটির বর্তমান মার্কেট ক্যাপ 3,301 কোটি টাকা। মোট 44 কোটি 61 লাখ শেয়ারের মধ্যে 30% আছে ডিরেক্টরদের হাতে এবং 7 কোটি 64 লাখ শেয়ার আছে পাবলিকের হাতে। সাম্প্রতিক সময়ে ক্ষমতার পালাবদলে বিনিয়োগকারীদের কাছে কোম্পানিটির ডিরেক্টর হোল্ডিংয়ের ব্যাপারে জানা বেশ গুরুত্ব পাচ্ছে। সালমান এফ রহমান, তার বড় ভাই এএসএফ রহমান এবং জনাব নাজমুল হাসান পাপনের মালিকানায় বেক্সিমকো ফার্মার 4.07% শেয়ার আছে। 2022-23 সালের অ্যানুয়াল রিপোর্ট অনুযায়ী বেক্সিমকো গ্রুপের রিলেটেড প্রতিষ্ঠানের হাতে বেক্সিমকো ফার্মার আরও 6%-এর মতো শেয়ার আছে। বাংলাদেশের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিতে 9.6% মার্কেট শেয়ার নিয়ে তৃতীয় স্থানে অবস্থান করছে বেক্সিমকো ফার্মা। এটি দেশের প্রথম রপ্তানিকারক ফার্মা কোম্পানি। 1993 সালে রাশিয়াতে রপ্তানির মাধ্যমে ঔষধ রপ্তানিতে এটি নতুন যুগের সূচনা করে। বর্তমানে বেক্সিমকো ফার্মার 3টি সাবসিডিয়ারি এবং একটি অ্যাসোসিয়েট কোম্পানি আছে। বিএক্স ফার্মা 2018 সালে নেদারল্যান্ড বেসড সাবেক অর্গানন বাংলাদেশ লিমিটেডের 85.22% শেয়ার অ্যাকোয়ার করে। এটির বর্তমান নাম নুভিস্তা ফার্মা। 2021 সালে ব্রিটিশ মালিকানাধীন স্বনামধন্য কোম্পানি স্যানোফি বাংলাদেশ লিমিটেডের 54.6% অ্যাকোয়ার করে। অবশিষ্ট অংশের মালিক বাংলাদেশ গভর্নমেন্ট। এটির বর্তমান নাম সাইনোভিয়া ফার্মা। দর্শক, আজকের আলোচনার সকল তথ্য পাবলিকলি অ্যাভেলেবল এবং ভিডিওতে বলা মতামত আমার ব্যক্তিগত মতামত হিসাবেই বিবেচনা করুন। আলোচনার সাথে 2-1টি স্টকের নাম চলে আসবে, তবে এগুলো বাই সেল নির্দেশনা নয়। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ, তাই বিনিয়োগের পূর্বে অবশ্যই বিনিয়োগ শিক্ষায় নিজেকে নিয়োজিত করুন। ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স। মোট সম্পদের 31% আছে চলতি সম্পদে এবং 69% আছে দীর্ঘমেয়াদী বা স্থায়ী সম্পদে। 7,022 কোটি টাকার সম্পদের মধ্যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে আছে মাত্র 116 কোটি টাকা। 48 বছর বয়সী একটি কোম্পানির ক্যাপেক্সে বিনিয়োগ কম থাকার কথা। বেক্সিমকো ফার্মা সেখানে পিপিইতে মোট সম্পদের 60% বিনিয়োগ করেছে, যেখানে মার্কেট লিডার স্কয়ার ফার্মায়ের মোট সম্পদের মাত্র 22% পিপিইতে বিনিয়োগ আছে। কথিত আছে কিছু কোম্পানির ম্যানেজমেন্ট বছরের পর বছর পিপিইতে বিনিয়োগের নামে বড় অঙ্কের অর্থ সরিয়ে ফেলেন, ফলে ঠিকমতো ডিভিডেন্ড দেওয়ার ক্যাপাসিটি থাকে না। তৃতীয় কোয়ার্টার শেষে বিএক্স ফার্মার লোন আছে 743 কোটি টাকা। লোন কিছুটা কমায় ডেট ইকুইটি রেশিও 14.74। ডেট গ্র্যাজুয়ালি কমছে, এটিকে লো রেট কোম্পানি বলা যায়। ডেট আরেকটু কমে 10%-এর মধ্যে থাকলে আরও ভালো। ইন্টারেস্ট কাভারেজ রেশিও মাত্র 7.5 টাইমস, এটি 15 থেকে 20 টাইমসের উপরে থাকা ভালো। এয়ার অন এয়ার তৃতীয় কোয়ার্টারের রেভিনিউ বেড়েছে 13.06%। গত 3 বছরের রেভিনিউয়ের প্রবৃদ্ধি 15.38% এবং 5 বছরের রেভিনিউ প্রবৃদ্ধি 14.53%। রেভিনিউ প্রবৃদ্ধি 14.53% হলেও নেট প্রফিটের বেড়েছে 10.45% হারে। একটি ইফিসিয়েন্ট ম্যানেজমেন্ট রেভিনিউ গ্রোথের চেয়ে নেট প্রফিটের গ্রোথ বেশি মেনটেন করে। বিএক্স ফার্মার গ্রোস প্রফিট মার্জিন 44.18%, অপারেটিং প্রফিট মার্জিন 19.72% এবং নেট প্রফিট মার্জিন 13.23%। প্রথম অবস্থানে থাকা স্কয়ার ফার্মার নেট প্রফিট মার্জিন 29%, বাট তৃতীয় অবস্থানে থাকা বিএক্স ফার্মার নেট প্রফিট মার্জিন মাত্র 11%। এটি অ্যাটলিস্ট 20%-এর বেশি হওয়া উচিত। রিটার্ন অন ইকুইটি এবং রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রিস্ক ফ্রি রেটের চেয়ে কম।
নামমাত্র ডিভিডেন্ড দেওয়া এবং নন কারেন্ট অ্যাসেটে বেশি বেশি বিনিয়োগের ফলে এগুলোতে নেগেটিভ ইম্প্যাক্ট পড়েছে। 2023 সালের অ্যানুয়াল রিপোর্টে দেখা যায় 2টি সাবসিডিয়ারি অপারেশনাল, তাদের মধ্যে সাইনোভিয়াক ফার্মা এখনও নেট লসে আছে। লসে থাকার প্রধান কারণ সেলিং এবং ডিস্ট্রিবিউশন পারপাজে তার সেলসের 34% টাকা খরচ হয়ে যাচ্ছে। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন পারপাজে খরচের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড 18 থেকে 22%-এর মধ্যে। গত বছরে যেভাবে নেট লস কমেছে, এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী 3 বছরে এই সাবসিডিয়ারিটি প্রফিটেবল হয়ে উঠবে। বিএক্স ফার্মা বর্তমানে 50টির বেশি দেশে ঔষধ রপ্তানি করে। টোটাল রেভিনিউয়ের 7 থেকে 10% আসে এক্সপোর্ট থেকে। 2021 এবং 2023 সালে এক্সপোর্টে পজিটিভ গ্রোথ থাকলেও 2022 সালে নেগেটিভ গ্রোথ পরিলক্ষিত হয়। গত 2 বছর রেভিনিউ গ্রোথ কিছুটা কমলেও এখনও সেটা 12%-এর বেশি, স্যাটিসফ্যাক্টরি বলা যায়। মাঝের একটি বছর বাদ দিলে ইপিএসের ট্রেন্ড আপওয়ার্ড এবং স্টেবল। 2020 সালে ইপিএস ছিল 8 টাকা 67 পয়সা, বর্তমানে অ্যানুয়ালাইজড ইপিএস 13 টাকা। তবে ডিভিডেন্ড পে আউট পুর 30%-এর কাছাকাছি। যেসব কোম্পানিতে ডিরেক্টর শেয়ার হোল্ডিং কম থাকে সেখানে শেয়ার হোল্ডারদের ভ্যালু ক্রিয়েশনে ম্যানেজমেন্টের উদাসীনতা দেখা যায়। কোম্পানিটি অন অ্যান এভারেজে 12 টাকার মতো নেট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার জেনারেট করে। গত 5 বছরে ডেট ইকুইটি অলমোস্ট 50% কমেছে, এটি একটি ভালো ব্যাপার। বিএক্স ফার্মার মতো একটি কোম্পানির জন্য আরওই এবং আরওসিই এই লেভেলে থাকা আনঅ্যাকসেপ্টেবল। বর্তমানে রিস্ক ফ্রি রেট 12.75%, সুতরাং আরওই মিনিমাম 12.75%-এর বেশি হওয়া প্রয়োজন এবং আরওসি অ্যাটলিস্ট 20 থেকে 25% হওয়া দরকার। স্ক্রিনে দেখানো 5টি মিউচুয়াল ফান্ডে বিএক্স ফার্মার সর্বনিম্ন কস্টিং পার স্টক 118 টাকা এবং সর্বোচ্চ কস্টিং 177 টাকা। এই 5টি ফান্ডের এভারেজ কস্টিং পার শেয়ার 152 টাকা। বর্তমানে বিএক্স ফার্মা স্টকের বাজার মূল্য 74 টাকা। উল্লেখিত 5টি মিউচুয়াল ফান্ডের কস্টিংয়ের ভিত্তিতে বিএক্স ফার্মা স্টকটি প্রায় 51% আন্ডার প্রাইসড। দর্শক, নেক্সট ভিডিওতে ফার্মা সেক্টরের 3 বা 4টি স্টক নিয়ে একটি কম্প্যারিজনমূলক আলোচনার ইচ্ছা আছে। কোন 4টি ফার্মা স্টকের হেড টু হেড কম্প্যারিজন করলে আপনার উপকার হয়, কমেন্টে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন। ইকুইটি ভ্যালুয়েশন। এখন আমরা ডিসিএফ মডেল ব্যবহার করে বিএক্স ফার্মার ভ্যালুয়েশন করব। এক্সেলটি লার্নিং পারপাজে প্রেজেন্ট করছি, কোনো বাই সেল নির্দেশনা নয়। তৃতীয় কোয়ার্টারের ডাটাকে অ্যানালাইজড করে 2024 সালে দেখিয়েছি। 2022 থেকে 2024 3 বছরের ফ্রি ক্যাশ ফ্লোয়ের সিএজিআর প্রায় 71% এবং গত 5 বছরের এফসিএফের সিএজিআর 19%। যেহেতু চলতি বছরের Q3 পর্যন্ত এফসিএফ বেড়েছে, তাই পরবর্তী 5 বছরের এফসিএফ গ্রোথ কনসিডার করেছি 8% এবং তারপরের 5 বছরের এফসিএফ গ্রোথ কনসিডার করেছি 6%। টার্মিনাল গ্রোথ 3% এবং ডিসকাউন্ট রেট ট্রেজারি বন্ডের এল্ড 12.75% ধরেছি। এই অ্যাজামশনগুলোর ভিত্তিতে বিএক্স ফার্মার প্রত্যেকটি স্টকের ইন্ট্রিনজিক ভ্যালু পাচ্ছি 110 টাকা 20 পয়সা। বর্তমান মার্কেট প্রাইস 74 টাকায় স্টকটি কারোর হোল্ডিংয়ে থাকলে এই স্টকে তার মার্জিন অফ সেফটি প্রায় 49%। বর্তমানে ডিএসইতে ফার্মাসিউটিক্যাল সেক্টরের পি 13.3, বিএক্স ফার্মার অ্যানুয়ালাইজড ইপিএস 13 টাকা। সেক্টরাল পি এর ভিত্তিতে স্টকটির ভ্যালু হতে পারে 172 টাকা 90 পয়সা। আমরা আগেই দেখেছি ডিসিএফ মডেলে ভ্যালু 110 টাকা 20 পয়সা। গত 5 বছরের ইপিএস গ্রোথ 10.45 এবং কারেন্ট পি 5.69, সুতরাং পিজি রেশিওর ভিত্তিতে স্টকটির ভ্যালু 137 টাকা। এই 3টি ভ্যালুয়েশন টেকনিকের আলোকে পাওয়া এভারেজ ভ্যালু পার স্টক 140 টাকা 40 পয়সা। সেই হিসেবে স্টকটি বর্তমানে 47% আন্ডার ভ্যালুড। ফার্মা সেক্টরের কম্প্যারিজন ভিডিওটি শেয়ার করার পর ব্যাংক এবং ইন্স্যুরেন্স সেক্টরের কিছু স্টক নিয়ে আলোচনা করার প্ল্যান আছে। দেখা যাক কতটুকু সময় ম্যানেজ করতে পারি। বিএক্স ফার্মার ব্যাপারে কয়েকটি পজিটিভ ইস্যুস।
নাপা বাংলাদেশের চতুর্থ টপ সেলিং ব্র্যান্ড। নাপার এয়ার অন এয়ার গ্রোথ 11.7%, যেটি কোম্পানির রেভিনিউতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। গত 10 বছরেরও বেশি সময় ধরে বিএক্স ফার্মা দেশের ফার্মা সেক্টরে তৃতীয় স্থান দখল করে আছে। বিএক্স ফার্মা দেশের টপ মেডিসিন এক্সপোর্টার। টোটাল রেভিনিউয়ের 7-10% কোম্পানিটি এক্সপোর্ট করে। এক্সপোর্ট থেকে আয়কৃত ডলার এপিআই ইম্পোর্টে ব্যয় করতে পারে। গত 5 বছরের রেভিনিউ সিএজিআর 14.53% এবং নেট প্রফিটের সিএজিআর 10.45%। জিডিপির থেকে বেশি হারে গ্রোথ বিনিয়োগকারীদের জন্য অবশ্যই ভালো। বিএক্স ফার্মার হিস্টোরিক্যাল ডাটা থেকে দেখা যায় তার পিই সাধারণত 12 বা তার বেশি থাকে। বর্তমান পিই 5.69, সুতরাং এই দৃষ্টিকোণ থেকে পর্যাপ্ত ক্যাপিটাল গেইনের সুযোগ আছে। গত 3-4 বছরে ডেট ইকুইটি রেশিও ডিক্রিজিং ট্রেন্ডে আছে। কম লোন থাকা যে কোনো কোম্পানির জন্য একটি স্ট্রেংথ। সৌদি আরবে একটি জয়েন্ট ভেঞ্চার কোম্পানি চলতি বছরে শুরু করার প্ল্যান আছে। এটা করলে গ্রোথ অপরচুনিটি পাওয়া যাবে। সম্প্রতি চায়নাতে এপিআইয়ের মূল্য প্রায় 50% পর্যন্ত কমেছে। এর ফলে বিএক্স ফার্মা সহ দেশের প্রথম সারির ফার্মা কোম্পানিগুলার চলতি বছরের চতুর্থ কোয়ার্টার এবং পরবর্তী আর্থিক বছরের প্রথম কোয়ার্টারে পজিটিভিটি দেখা যাবে বলে আশা করা যায়। চ্যালেঞ্জেস: 2023-24 অর্থ বছরের প্রথম 9 মাসে এফসিএফ এর ভালো গ্রোথ দেখা যাচ্ছে, তবে এই 9 মাস ব্যতীত বিগত 3-4 বছরের ফ্রি ক্যাশ ফ্লো গ্রোথ মার্জিনাল। কোম্পানিটিকে এখানে নজর দিতে হবে, তা না হলে লং টার্ম ইনভেস্টরদের মনোযোগ পাওয়া কঠিন হবে। নেট প্রফিটের গ্রোথ রেভিনিউ গ্রোথের থেকে কম, এতে ম্যানেজমেন্টের অপারেশনাল উইকনেস পরিলক্ষিত হচ্ছে, অথবা এখানে ম্যানেজমেন্টের অনীহা আছে কিনা সেটাও চিন্তার বিষয়। অ্যাসেট অ্যালোকেশনের ক্ষেত্রে নন কারেন্ট অ্যাসেটে কনসেন্ট্রেশন দেখা যাচ্ছে। পিপিইতে 60% সম্পদ ইউজড হচ্ছে। অনেকেই এই পয়েন্টে ইনএফিসিয়েন্সি বা ডিসঅনেস্টির গন্ধ পান। তৃতীয় অবস্থানে থাকা বিএক্স ফার্মার নেট প্রফিট মার্জিন 13%, অথচ প্রথম অবস্থানে থাকা স্কয়ার ফার্মার নেট প্রফিট মার্জিন 29%। এটি বিএক্স ফার্মার এভারেজ ব্র্যান্ড ইমেজ নির্দেশ করে। কোম্পানিটি মিনিমাম ডিভিডেন্ড পে আউট মেনটেন করে। আমার মতে এর প্রধান কারণ ডিরেক্টর হোল্ডিং মাত্র 30%। ডিরেক্টর হোল্ডিং কম থাকলে এই কোম্পানিতে ইনভেস্টরদের ভ্যালু ক্রিয়েশনে ডিরেক্টরদের উদাসীনতা দেখা যায়। সেক্ষেত্রে ডিরেক্টররা বেশি ডিভিডেন্ড না দিয়ে বিভিন্ন উপায়ে টাকা বের করে নেওয়ার সম্ভাবনা থাকে। বর্তমানে সবচেয়ে অ্যালার্মিং বিষয় ক্ষমতার পালাবদল। গত 2 মাসে স্টকটির প্রাইস সিগনিফিক্যান্টলি কমার প্রধান কারণ আমাদের কারোরই অজানা নয়। গত 3 দিন পূর্বে হাইকোর্টের নির্দেশনায় বাংলাদেশ ব্যাংক বেক্সিমকো গ্রুপে রিসিভার নিয়োগ দিয়েছে। কোম্পানিটির ভাইস চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পলিটিক্যাল ব্যক্তি। এখন কোম্পানিটির ইন্টারনাল নেগেটিভ ব্যাপারগুলো প্রকাশিত হওয়ার সম্ভাবনা থেকে যায়। যদি এমনটি হয়, সেটা স্টকটির মূল্যে নেগেটিভ প্রভাব ফেলতে পারে। গত আগস্ট মাসেই ফরেন হোল্ডিংয়ের প্রায় 2% সোল্ড আউট হয়েছে এবং 9 মাসে টোটাল ফরেন হোল্ডিংয়ের 5.22% শেয়ার সোল্ড আউট করা হয়েছে। 2026 সালের পর বাংলাদেশ ট্রিপস এক্সেম্পশন হারালে বিএক্স ফার্মার মতো টপ এক্সপোর্টার কোম্পানি সাময়িক সময়ের জন্য হলেও কিছুটা চ্যালেঞ্জ ফেস করতে পারে। টেকনিক্যাল অ্যানালাইসিস: লোয়ার ডিরেক্টর হোল্ডিং, মিনিমাম ডিভিডেন্ড পে আউট, এভারেজ আরওই এবং আরওসিই এর কারণে ব্যক্তিগতভাবে আমি এই স্টকে অনেক দীর্ঘ সময়ের ইনভেস্টমেন্টে যাওয়ার পূর্বে অবশ্যই ভেবেচিন্তেই সিদ্ধান্ত নিব। তবে পজিশন ট্রেডিংয়ের অপরচুনিটি পেলে সেটা কেমন হতে পারে এখন আমরা চার্টে দেখব। এটি মান্থলি চার্ট। আমরা 3টি ধাপে পজিশন নিতে পারি। প্রথম ধাপে বর্তমান প্রাইস 70 থেকে 73 টাকায় বরাদ্দের 50% টাকায় এন্ট্রি নেওয়া যায়। যেহেতু গত 3 বছরে 3 টাকা 50 পয়সা ডিভিডেন্ড দিয়েছে, আগামী মাসে সেম ডিভিডেন্ড ডিক্লেয়ার করলে কস্টিং 70 টাকার নিচে চলে আসবে। দ্বিতীয় ধাপে বরাদ্দের 30% টাকায় এভারেজ করা যায় 55 থেকে 60 টাকার জোনে, যদি এই লেভেলে পাওয়া যায় এবং যত কমে পাওয়া যায়। আমার মনে হয় এই দামে পাওয়ার সম্ভাবনা 60%। এই দামে 30% টাকা এভারেজ করলে আমাদের এভারেজ প্রাইস আসবে 65 থেকে 66 টাকার মতো। অবশিষ্ট 20% টাকায় পজিশন নেওয়া যায় 35 থেকে 40 টাকার লেভেলে, যদিও এই লেভেলে না পাওয়ার সম্ভাবনা প্রায় 99%। যদি এই 40 টাকার লেভেলে না নামে
তাহলে এই 20% টাকায় পজিশন নেওয়া যায় স্টকটি 82 টাকার উপরে ক্লোজিং দিলে। স্টকটিতে 3 ধাপে তো এন্ট্রি নিলাম বা এভারেজ করলাম, এখন টার্গেট কত এটাই তো আমাদের আসলে জানার বিষয়। এখানে দুইটি সিচুয়েশনে আমরা টার্গেট নির্ধারণ করতে পারি। প্রথম সিচুয়েশন, যদি 40 টাকার লেভেলে স্টকটি নামে, সেই ক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হবে 60 টাকার জোন, দ্বিতীয় টার্গেট হবে 82 টাকার জোন এবং তৃতীয় টার্গেট হবে 106 টাকার জোন। আর যদি 40 টাকার লেভেলে না নামে, স্টকটি 60 থেকে 70 টাকার জোনে কনসলিডেট করে আবার আপ ট্রেন্ড ধরে, সেক্ষেত্রে আমাদের প্রথম টার্গেট হবে 82 টাকা, দ্বিতীয় টার্গেট হবে 106 টাকা এবং তৃতীয় টার্গেট হতে পারে 135 টাকা। যেহেতু দীর্ঘদিনের একটি আপ ট্রেন্ডকে ব্রেক করেছে, স্টকটি সম্পর্কে মার্কেট সেন্টিমেন্ট পলিটিক্যাল কারণে বর্তমানে নেগেটিভ, সুতরাং পজিটিভ মোমেন্টাম পেতে সময় লাগতে পারে। এই টার্গেটগুলো স্বল্প সময়ে টাচ করবে না, শুধুমাত্র ধৈর্যশীলরাই এই রিটার্ন ঘরে নিতে পারবে। তবে কখন কোন নিউজ পাবলিশড হচ্ছে সেটা যাচাই বাছাই করে দেখতে হবে। হুজুগের সিদ্ধান্ত না নিয়ে লজিক্যাল সিদ্ধান্ত নিন। আপনি প্যানিকড হয়ে হুজুগের সিদ্ধান্ত নিলে সেটি আরেকজনের জন্য সুযোগ তৈরি করে। বেক্সিমকো ফার্মা স্বাধীনতার পরবর্তী সময়ে মার্কেটে আসে এবং সেখান থেকে বর্তমান সময় পর্যন্ত তার বিজনেস পরিচালনা করছে। বিগত সরকারের সময়ের ছাড়াও অন্যান্য সরকারের সময়ও এই ফার্মাসিউটিক্যাল কোম্পানিটি তার ব্যবসা পরিচালনা করে এসেছে। সুতরাং বিষয়টি এমন নয় যে একটি সরকার চেঞ্জ হলো সাথে সাথে ইন্ডাস্ট্রিতে থার্ড পজিশনে থাকা একটি কোম্পানি ধ্বংস হয়ে যাবে বা বন্ধ হয়ে যাবে। সেটা আসলে কোনো দেশে বা কোনো অর্থনীতির জন্য মঙ্গলজনক নয় এবং স্বাভাবিকও নয়, এবং আমি আশা করি এমন কোনো কিছু ঘটবেও না। আজকের আলোচনা এ পর্যন্তই। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না। পরবর্তী ফার্মা কম্প্যারিজন ভিডিও নিয়ে আসছি ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত সাবধানে থাকুন, ভালো থাকুন।